টেস্টে আবার সেই পুরনো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচ জিতে একটা রেকর্ড গড়ে পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ যে আত্মবিশ্বাস জমিয়েছিল সেটা একেবারেই মুখ থুবড়ে পড়ল চেন্নাইতে। ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে 280 রানে, ব্যবধান হিসাবে যা অনেক পাহাড় সম ব্যবধান। এবং এই ম্যাচটা বাংলাদেশ যে অ্যাপ্রোচে খেলেছে সেটা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। কারণ যে আত্মবিশ্বাস নিয়ে আসা, তারপরেই কেন এমন একটা পারফরমেন্স হবে? ঘুরে ফিরে সেই একই কথা যে বাংলাদেশ কোনোভাবেই তার মোমেন্টামটা ধরে রাখতে পারে না, এবং তখনই বারবার বাংলাদেশের ভালো খেলা, সাফল্য এগুলো ক্রিকেট বিশ্বে আলোচনা হয় একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে। একটা দল যে ধারাবাহিকভাবে খেলবে সেখানেই বাংলাদেশের বড্ড অভাব। চেন্নাই টেস্ট নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। টেস্টের শুরুটা কিন্তু ছিল অসাধারণ। বাংলাদেশ টস জিতলো, বোলিং নিল, এবং এখন ব্রডকাস্ট যেভাবে হয় আপনি দেখলে খেয়াল করবেন যে প্রতিটা সেশন ধরে ধরে কোন দল সেই সেশনটা জিতলো, এরকম এক এক দিনে 3টা করে সেশন হয়। প্রথম দিনের কথা যদি আপনাদের মনে থাকে, প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন, প্রথম দুটো সেশনই বাংলাদেশ জিতে নিয়েছিল। সেখানে ভারত পাত্তা পায়নি, কারণ প্রথম সেশনে 3 উইকেট তুললো বাংলাদেশ, দ্বিতীয় সেশনেও 3 উইকেট তুললো। এভাবে একটা টেস্টের শুরু হলো, এবং শুরুতেই কোহলি, রোহিতদের ফিরিয়ে দিল। হাসান মাহমুদের কি অসাধারণ বোলিং, মানে প্রথম 4 উইকেটে 4টাই তার শিকার। পঞ্চম উইকেটের অপেক্ষায় তখন আছেন। এরকম একটা সময় 6 উইকেট 144 ভারত। তার মানে ভারতকে যদি আপনি প্রথম ইনিংসে এই 144 থেকে আপনি ধরে নেবেন কত হবে, 180, 200, 210 এরকমই তো। কারণ এখানে একটা পার্টনারশিপ, যেটা লাস্ট পার্টনারশিপ, সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তাদেরকে ভাঙলেই কিন্তু আপনি দলটাকে গুড়িয়ে দিতে পারেন। এরকম একটা জায়গা থেকে যখন ওই পার্টনারশিপটা জমে গেল, এবং সেখানে বাংলাদেশ ওই জায়গা থেকে বাংলাদেশের অধিনায়কের বোলিং চেঞ্জ অথবা বোলিংয়ে যে অ্যাগ্রেশনটা থাকা উচিত, ফিল্ড প্লেসিংয়ে, মানে একটা ব্রেক থ্রু আনার জন্য যা করা দরকার, সেখানে যে ঘাটতিটা তৈরি হলো, সেখানে শেষ পর্যন্ত যে ভারতের রান চলে গেল 376-এ, এবং পার্টনারশিপ হয়ে গেল বিশাল। সেঞ্চুরি হলো রবিচন্দ্রন অশ্বিনের 113 এবং 86 রবীন্দ্র জাদেজা। এবং ওই যে রানটা হলো, ওই যে 376-এ চলে যাওয়া, সেখান থেকে কিন্তু ম্যাচের একরকম ব্যাকফুটে চলে যাওয়া। কারণ চেন্নাইয়ের উইকেট সম্পর্কে কম বেশি পুরো ক্রিকেট বিশ্ব জানে, যেটা শুরুর দিকে যেটাই থাকুক আস্তে আস্তে এটা স্পিনারদের পক্ষ নেয়, এবং শুরুতে একটু ময়েশ্চার ছিল বলেই বাংলাদেশের বোলিং নেয়, এবং সেটা কিন্তু রাইট ডিসিশন ছিল, পেস বোলাররা ভালো করেছেন। কিন্তু ওই যে শুরুতেই 400-র কাছাকাছি রানটা নিয়ে যাওয়া, তার জবাবে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে এলো, তখন আবার বাংলাদেশ এমন একটা ব্যাটিং করলো যে বাংলাদেশ হঠাৎ করে এখন অচেনা কিন্তু অতীতে চেনা ছিল। মানে আপনি যদি সাম্প্রতিক সাফল্যের কথা খেয়াল করেন, সেখানে বাংলাদেশ 149 রানে অল আউট হয়ে যাবে, সেরকম দল তো এখন বাংলাদেশ না। তারপরও সেটা ঘটলো, এবং সেখানেই সেই পুরনো আপত্তির জায়গা। ওই যে 149 রান, সেখানে কিন্তু 6 জন ব্যাটারের ডাবল ফিগারের রান, যার মধ্যে 32 সর্বোচ্চ সাকিব আল হাসানের। যে সাকিব আল হাসানকে বলা হয় এখন চোখের সমস্যার কারণে ঠিকমতো ব্যাটিং করতে পারেন না। এখন এই যে 6 জন ডাবল ফিগারে রান করলেন, কিন্তু তার সর্বোচ্চ যদি হয় 32, তাহলে দলের রান বাড়বে কিভাবে? আপনি যখনই ভারতের দিকে তাকাবেন, তারা 144 6 উইকেটে, সেখান থেকে 200-র উপরের পার্টনারশিপ। টেস্ট ক্রিকেট তো এটাই, যে আপনি যাই ঘটুক না কেন, চরম বিপর্যয় হোক, একটা পার্টনারশিপ যদি দাঁড়ায়, সেই পার্টনারশিপে 100, 200, 250, 300 রান হয়ে যাবে, এবং ম্যাচের সিনারিও চেঞ্জ হয়ে যাবে, যেটা ভারত করেছে। কিন্তু বাংলাদেশের সেই জায়গাটা ঘটলো না, এবং 149 রানে যখন অল আউট হলো, তখন আসলে ওই ম্যাচের আর কিছুই অবশিষ্ট থাকে না। এখন তো ফলোয়ানে কেউ কাউকে ফেলে না, ফলোয়ানের সুযোগ থাকলেও কিন্তু নিজেরা ব্যাট করে ফেলে। ভারতও সেটাই করেছে, তারা আবার ব্যাট করেছে, 4 উইকেটে 287 করে বিশাল একটা টার্গেট দিয়েছে বাংলাদেশকে, 515 রানের, যে টার্গেট টেস্ট ক্রিকেটে কখনোই অ্যাচিভ করা হয়নি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড হচ্ছে 418, আর কোথায় সেখানে 515। এরকম একটা টার্গেট যখন ভারত বাংলাদেশকে দিল, তখন আসলে এই ম্যাচে বাংলাদেশের আর পাওয়ার কিছু ছিল না। হ্যাঁ, দৃশ্যমানভাবে ছিল না, কিন্তু তখনও কিন্তু পাওয়ার কিছু আছে। সেই জায়গাটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি। বাকি অনেকটা সময়, প্রায় 2 দিন সময় ব্যাট করার সুযোগ, সেখানে রান টার্গেট যতই থাকুক না কেন, উইকেট যতই খারাপ হয়ে যাক না কেন, বাংলাদেশ তো তার টেস্ট অ্যাপ্রোচটা দেখাবে, যেটা শুধুমাত্র নাজমুল হোসেন শান্ত অধিনায়ক কিছুটা দেখিয়েছেন। তার বাইরে আপনি যদি তৃতীয় দিন শেষে বাংলাদেশের ব্যাটিংটা দেখেন, 37 ওভার ব্যাট করে বাংলাদেশ 4 উইকেটে 158 রান তুলেছিল তৃতীয় দিন শেষে। 37 ওভারে কেন 158 রান তুলতে হবে টেস্ট ক্রিকেটে, আর কেনই বা 4টা উইকেট হারাতে হবে? ট্রাই তো করতে হবে। এমন হতেই পারতো যে বাংলাদেশ চেষ্টা করলো, তারপরও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যে 234 রানে অল আউট হয়েছে, তার চেয়ে আরো কমেই না হয় অল আউট হতো, কিন্তু অ্যাপ্রোচটা তো দেখাতে হবে, এবং সেই অ্যাপ্রোচ দেখালে লাভ কোথায়? এটাই তো বাংলাদেশের শেষ টেস্ট না। আপনি টেস্ট খেলাটা খেলবেন টেস্টের মতো করে,
যখন সেটা খেলবেন না তখন কিন্তু আরেকটা দিন যখন এই অপরচুনিটি আসবে, যখন এরকম আপনি চাপে পড়বেন অথবা যখন আপনার সামনে জয়ের টার্গেট থাকবে যেটা অ্যাচিভেবল, সেই জায়গাটায় আপনি তালগোল পাকিয়ে ফেলবেন। বাংলাদেশ চিরকালই টেস্ট ক্রিকেট নিয়ে এই ছেলে খেলাটা খেলেছে। তার মানে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোচ, এই জিনিসগুলোই টেস্টে বাংলাদেশের এখনও সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে থাকলো। 27 তারিখ কানপুরের সিরিজের দ্বিতীয় ম্যাচ। এখন চেন্নাইয়ে যে আত্মবিশ্বাসটা পড়ে গেল সেটা কানপুরে আর কতটাই বা উঠবে? মানে পাকিস্তান থেকে আপনি আত্মবিশ্বাস নিয়ে এলেন, চেন্নাইতে সেটা ভরাডুবির শিকার হলো, এখন আবার আপনাকে রাতারাতি সেটাকে চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু এত সোজা নয়। তবে সেই কঠিন কাজটাও বাংলাদেশের করতে হবে, তা না হলে একটা হোয়াইট ওয়াশ করে এসে এবার বাংলাদেশের হোয়াইট ওয়াশ হবার পালা। নিশ্চয়ই আমরা সেটা আশা করি না।